ভারতের অন্যতম সাহসী পুত্র বা অনেকে তাকে হিন্দু হৃদয় সম্রাট, আবার কেউ মারাঠা জাতির গর্ব বলেও ডাকে। তিনি আর কেউ নন, তিনি হলেন মারাঠা বীর ছত্রপতি শিবাজী মহারাজ। তার জন্ম হয়েছিল 1630 খ্রিস্টাব্দের 19শে ফেব্রুয়ারি এক মারাঠা পরিবারে। আর তার পুরো নাম ছিল শিবাজী ভোসলে। তবে শিবাজী শৈশব কেটেছিল তার মা অর্থাৎ জিজাবাই এবং তার ঠাকুরদা কুণ্ডদেবের তত্ত্বাবধানে। এদের দুজনের থেকেই তিনি শিখেছিলেন তার দেশের প্রতি মাতৃত্ববোধ, অর্থাৎ দেশের প্রতি সম্পূর্ণ ভালোবাসা, এবং পরিশ্রমী যোদ্ধা হয়ে উঠেছিলেন। তবে শিবাজীর জীবনী সম্পর্কে তো আগের ভিডিওতেই আলোচনা করা হয়েছে। তো আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয় হলো মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে শিবাজীর কেনই বা দ্বন্দ্ব লেগেছিল এবং এর সঙ্গে কেন শিবাজীকে তিনি বন্দি করেছিলেন। তো তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর তার আগে আমি মাধবী হিস্টোরিক্যাল ফ্যাক্ট চ্যানেল আপনাকে স্বাগত। 1646-এর দশকে তার ঠাকুরদার মৃত্যুর পর, অর্থাৎ শিবাজীর যে ঠাকুরদা ছিল অর্থাৎ কুণ্ডদেব, তার মৃত্যুর পরেই তিনি তার সাম্রাজ্যের ভিত রেখেছিলেন। আর যেহেতু তখন পুরো ভারতে মুসলিম শাসন চলেছিল, আর ভারতে মুঘলদের আগমনের পর থেকে কিন্তু কেল্লার গুরুত্ব বেড়েছিল। কেল্লা বা দুর্গ জয় করা মানেই সেই এলাকা দখল। আর এই সময়েই তরুণ শিবাজী তার বুদ্ধি ও বিচক্ষণতার দ্বারা তিনি বিজাপুরের শাসক অর্থাৎ আদিল শাহীর অনেক দুর্গ দখল করেছিলেন, যেমন তোরনা, প্রতাপগড়, রায়গড়। আর তোরান ও পুরন্দর দুর্গ দখল করার পরেই তার নাম ও খ্যাতি সারা দক্ষিণে ছড়িয়ে পড়ে। আর এই খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়ে দিল্লি ও আগ্রাতেও। আর শিবাজীর ক্রমবর্ধমান পরাক্রম দেখে ভীত বিজাপুরের শাসক, তিনি যেহেতু শিবাজীকে বন্দি করতে পারবে না, তাই তিনি তার পিতা অর্থাৎ শাহজি ভোসলেকে কারাগারে বন্দি করে ফেলে। যেহেতু তিনি অর্থাৎ শাহজি ভোসলে আদিল শাহীর দরবারে একজন কর্মকর্তা ছিলেন, একজন জায়গিরদার ছিলেন, অর্থাৎ তার আন্ডারে কাজ করতেন। তবে পরবর্তীকালে শিবাজী তার নীতি ও সাহসের দ্বারাই তিনি তার পিতাকে সেই কারাগার থেকে মুক্তি করেছিলেন। তবে পরে একজন ব্যক্তি এসেছিলেন, তিনি হলেন আফজাল খান। তার নাম হয়তো আমরা শুনেই এসেছি। তিনি ছিলেন বিজাপুরের শাসক আদিল শাহীর একজন সেনাপতি। এই আদিল শাহী আফজাল খানকে পাঠিয়েছিলেন শিবাজীকে দমন করার জন্য, কিন্তু তিনি শিবাজীকে নিহত করার আগেই নিজেই নিহত হয়ে গিয়েছিলেন। শিবাজীর বাঘ নখ বা বাঘের নখের দ্বারাই তিনি অর্থাৎ আফজাল খান হত্যা হয়েছিলেন। তবে এখন আসা যাক কেন শিবাজীর সঙ্গে ঔরঙ্গজেবের দ্বন্দ্ব লেগেছিল। যেহেতু সেই সময় শিবাজীর ক্রমবর্ধমান শক্তি বেড়েই চলেছিল, আর এটাতেই সহ্য হয়নি ঔরঙ্গজেবের, কারণ তিনি চাননি তার ক্ষমতার উপর কোনো চ্যালেঞ্জ আসুক। বলতে গেলে তিনি সর্বেসর্বা হতে চেয়েছিলেন। এছাড়াও তিনি ছিলেন একজন গোঁড়া সুন্নি, আর অন্যদিকে শিবাজী ছিলেন একজন হিন্দু ধর্মী, এবং তিনি হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য অপ্রাণ চেষ্টা চালিয়ে যেতেন। এছাড়াও আফজাল খানের ওপর তার বিজয়, এইটি ঔরঙ্গজেবকে আরও উদ্বিগ্ন করে তুলেছিল। আর এইসব কারণেই তিনি শিবাজীর ওপর ক্রুদ্ধ থাকতেন এবং তাকে দমন করার জন্য অপ্রাণ চেষ্টা চালিয়ে যেতেন, কিন্তু তার সকল প্রচেষ্টাই ব্যর্থ হতো। যদিও বিজাপুরের শাসক সম্রাট ঔরঙ্গজেবের কাছে সাহায্যের অনুরোধ করেছিলেন, এবং এরপরই সম্রাট ঔরঙ্গজেব তার মামা অর্থাৎ শায়েস্তা খানকে দিয়ে শায়েস্তা খানকে 1,50,000 সৈন্য নিয়ে শিবাজীর বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছিলেন, এবং শায়েস্তা খান তার বিশাল সেনাবাহিনীর দ্বারা পুনা দখল করে ফেলেছিলেন। এবং এই সময় সুচতুর শিবাজী তার বুদ্ধির দ্বারা ছদ্মবেশে বরযাত্রীর দল সেজে পুনা আক্রমণ করে, এবং শায়েস্তা খান যেই প্রাসাদে ছিলেন এবং সেখানে গিয়ে তিনি শায়েস্তা খানকে আক্রমণ করেন। তবে শায়েস্তা খান তার প্রাণ বাঁচাতে দুর্গ থেকে ঝাঁপ দিয়েছিলেন, তবে শিবাজীর তরোয়ালের আঘাতে তার 3টি আঙ্গুল কাটা পড়ে, তবে কোনো রকমে তিনি প্রাণে বেঁচেছিলেন। আর এরপরই তিনি অর্থাৎ শিবাজী পুনা দখল করে ফেলেছিলেন। পুনা দখল করে ফেলে, আর পুনা দখল করার উৎসাহেই তিনি এরপর সুরাট আক্রমণ করেছিল, যেটি মুঘলদের ছিল একটি বাণিজ্যিক কেন্দ্র। আর এটাতেই সম্রাট ঔরঙ্গজেব আরও রেগে যান। এরপরই তিনি মির্জা রাজা জয়সিংহকে 1,50,000 সৈন্য দিয়ে শিবাজীর বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছিলেন। তবে সেই যুদ্ধে শিবাজীর পরাজয় ঘটে, আর চুক্তি অনুযায়ী হেরে যাওয়ার কারণে তিনি তার 23টি দুর্গ ও 4 লক্ষ স্বর্ণ মুদ্রা
মুঘলদের দিতে বাধ্য হয়েছিল। আবার জয় সিং শিবাজিকে চুক্তি অনুমোদনের জন্য শিবাজিকে আগ্রায় সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে দেখা করার জন্য পরামর্শও দিয়েছিল। এছাড়াও সম্রাট ঔরঙ্গজেব শিবাজিকে একটি পত্রও লিখেছিলেন যে তার আগমনের সময় রাজকীয় অভ্যর্থনা করা হবে, এবং এরপরই শিবাজি ও তার 9 বছরের পুত্র সম্ভাজিকে নিয়ে আগ্রার উদ্দেশ্যে রওনা হলেন এবং আগ্রায় ঔরঙ্গজেবের দরবারে এসে পৌঁছায়। কিন্তু শিবাজিকে কোনো রকম রাজকীয় অভ্যর্থনা না করে দরবারিতে সারিতে দাঁড় করিয়ে রাখা হয়। আর এতে শিবাজি ক্রুদ্ধ হয়ে যান এবং তিনি সঙ্গে সঙ্গেই প্রাসাদ ছাড়ার চেষ্টা করলে ঔরঙ্গজেবের নির্দেশে শিবাজিকে গৃহবন্দী করা হয়। আর এটাতেই শিবাজি বুঝতে পেরেছিলেন এখান থেকে না বেরোলে তার স্বরাজ স্থাপনের স্বপ্ন অসম্পূর্ণই থেকে যাবে। তাই তিনি কারাগার থেকে পালানোর জন্য একটি পরিকল্পনা করেছিলেন। আর পরিকল্পনা অনুযায়ী তিনি অসুস্থতার ভান করলেন এবং তিনি সৈন্যদের বলেছিলেন যে প্রতিদিন তিনি দরিদ্র ভিক্ষুক ও ফকিরদের মিষ্টি ও ফল বিতরণ করবেন, যাতে তারা তার সুস্থতার জন্য কামনা করে। আর এতে ঔরঙ্গজেবের কোনো আপত্তিও লাগেনি, তাই তিনি সরাসরি এটিতে রাজি হয়ে যান। আর এই মিষ্টি ও ফলগুলি বিশাল বাক্সে প্যাক করা হতো। যদিও প্রথম দিকেই এই বাক্সগুলিকে পরীক্ষা করা হতো, কিন্তু পরবর্তীকালে রক্ষীরা এই বাক্সগুলি চেক করা বন্ধ করে দেয়, কারণ তারা দেখতো প্রতিদিন একই রকম জিনিস রয়েছে। এই কারণে তারা নিরীক্ষণ করা বন্ধ করে দিয়েছিল। আর এই সুযোগের সদ্ব্যবহার করেছিল শিবাজি। তিনি কি করেছিলেন, একসময় সুযোগ বুঝে তিনি ও তার পুত্র অর্থাৎ শিবাজি ও তার পুত্র সম্ভাজি এই বাক্সের ভিতরে লুকিয়ে পড়েন। শিবাজির একজন সহযোগী ছিল যিনি কিনা শিবাজির নকল করতেন, অর্থাৎ শিবাজির যেরকম পোশাক পরিধান করতেন এবং রক্ষীদের বোকা বানাতো। ফলে রক্ষীরা ভেবেছিল ওটা শিবাজিই বটে। আর যেহেতু বাক্সগুলি পরিদর্শন ছাড়াই বাইরে বেরিয়ে যেত, এরপরই শিবাজি মহারাষ্ট্রের দিকে অগ্রসর না হয়ে সোজা মথুরার দিকে চলে যান। এরপর তিনি মথুরা হয়ে 60 দিনের যাত্রা শেষে রায়গড়ে এসে পৌঁছান। এরপর থেকে শিবাজি একের পর এক যুদ্ধে অংশগ্রহণ করে। 1670 সালের মধ্যেই তিনি মুঘলদের কাছ থেকে তার রাজ্যের বেশ কিছু অংশ ফিরিয়ে নিতে সক্ষম হয়েছিলেন। আর 1672 সালে বিজাপুরের শাসক আদিল শাহী মারা গেলে তিনি বিজাপুর দখল করে নেন এবং অবশেষে 1674 সালে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে তিনি তার রাজ্য অভিষেক করেছিলেন এবং শিবাজি ভোসলে হয়ে উঠেছিলেন ছত্রপতি শিবাজি মহারাজ। শিবাজির মতে স্বরাজ প্রতিটি মানুষের জন্মগত অধিকার। তিনি এমন স্বরাজ চেয়েছিলেন যেটি তাদের দ্বারাই শাসিত হবে, মুঘল ও ব্রিটিশদের মতো বাইরের লোকেদের দ্বারা নয়। এই ছিল আজকের ভিডিওতে শিবাজি মহারাজের কিছু রোমাঞ্চকর ইতিহাস। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।